ম্যানুফ্যাকচার অফ নাইট্রিক অ্যাসিড বাই অসওয়াল্ড প্রসেস, মানে যেখানে নাইট্রিক অ্যাসিড লার্জ স্কেলে প্রিপারেশন করতে হয় তখন এই মেথড অ্যাপ্লাই করা হয়, এই প্রসেস। এটা হচ্ছে কি তোমার ডায়াগ্রাম। বাদিকে লেফট সাইডে এটা হচ্ছে ক্যাটালিটিক চেম্বার, তারপরে রয়েছে দেখো এটা হচ্ছে ক্যাটালিটিক চেম্বার। সেকেন্ড স্টেপে আছে কুলিং টাওয়ার, থার্ড স্টেজে অক্সিডাইজিং চেম্বার, আর লাস্টে রয়েছে অ্যাবজর্পশন টাওয়ার। টোটাল 4টে স্টেপ। ক্যাটালিটিক চেম্বারে এই রিয়াকশনটা হয়, স্টেপ 1। কুলিং টাওয়ারে কোনো রিয়াকশন হয় না, এখানে কুল করার জন্য এই টাওয়ারটা খালি গ্যাস মিক্সারকে। অক্সিডাইজিং চেম্বারে এই রিয়াকশনটা হয়, তারপরে অ্যাবজর্পশন টাওয়ারে এই থার্ড রিয়াকশনটা হয়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দেখো, অসওয়াল্ড প্রসেসের টোটাল 4টে স্টেপ। প্রথম স্টেপে একটা রিয়াকশন হচ্ছে ক্যাটালিস্ট চেম্বারে, রিয়াকশনটা নিচেই রয়েছে, দেখো দেখে নাও। এটা কুলিং টাওয়ারে কোনো রিয়াকশন হয় না, অক্সিডাইজিং চেম্বারে একটা রিয়াকশন হয়, আর অ্যাবজর্পশন টাওয়ারে আরেকটা রিয়াকশন হয়। এই হচ্ছে কি টোটাল ব্যাপার। আর লাস্টের এই যে ট্যাপটা দেখছো, এই যে ট্যাপটা, এই ট্যাপটা দিয়ে নাইট্রিক অ্যাসিড বেরিয়ে আসে। এবার দেখো এটা হচ্ছে কনসাইজের বইয়ের ডায়াগ্রামটা। স্টেপ 1, স্টেপ 1 ক্যাটালিটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। এখানে কি করা হচ্ছে, ড্রাই এয়ার ফ্রি ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ডাস্ট পার্টিকেলস, এটা নেওয়া হচ্ছে গিয়ে 10 পার্ট বাই ভলিউম। আর ড্রাই অ্যামোনিয়া 1 পার্ট বাই ভলিউম। তাহলে ড্রাই এয়ার আর ড্রাই অ্যামোনিয়া 10:1 রেশিওতে নেওয়া হচ্ছে বাই ভলিউম। এইটাকে প্রথমে ইজ ফার্স্ট কম্প্রেসড, মানে প্রেসারটাকে বাড়ানো হচ্ছে গ্যাস মিক্সারটাকে। সেই প্রেসার মাসার জন্য কম্প্রেসার লাগে, সেই কম্প্রেসারের ডায়াগ্রাম এর মধ্যে নেই। এই গ্যাস মিক্সারটাকে প্রেসার বাড়িয়ে তারপর এই ক্যাটালিটিক চেম্বারে ঢোকানো হয়। ক্যাটালিটিক চেম্বারে তোমার এই যে এইখানটায়, এই যে এই পার্টটা দেখছো, এখানটায় রাখা থাকে ক্যাটালিস্ট প্ল্যাটিনাম। এটাকে প্রিহিট করে রাখা থাকে, টেম্পারেচারটা অ্যাবাউট 800 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ক্যাটালিস্টের কন্ট্যাক্টে এসেই তোমার স্টেপ 1-এ যে রিয়াকশনটা দেখালাম সেই রিয়াকশনটা হয়ে যাবে। রিয়াকশনটা হচ্ছে এই যে এটা, এই রিয়াকশনটা আমরা অ্যামোনিয়াতে পড়েছিলাম, ইন ক্যাটালিটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়ার মধ্যে। প্রোডাক্ট হচ্ছে নাইট্রিক অক্সাইড আর ওয়াটার ভেপার প্লাস হিট, মানে এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এখানে যে হিটটা প্রডিউস হবে রিয়াকশনটা হওয়ার সময়, এই হিটটা দিয়ে রিয়াকশনটা কন্টিনিউ চলতে থাকবে, মানে এক্সটার্নাল হিটিংটা কন্টিনিউয়াসলি দিয়ে যাওয়ার দরকার নেই। যেহেতু রিয়াকশনটা এক্সোথার্মিক, এখান থেকে যে হিট প্রডিউস হচ্ছে এতেই ফার্দার রিয়াকশনটা চলতে থাকবে। এবার নাইট্রিক অক্সাইড, ওয়াটার ভেপার, আর আমি এয়ারটা অনেক বেশি নিয়েছি, এক্সট্রা নিয়েছি, দেখো 10 ভলিউম নিয়েছি, তার মানে এয়ারের মধ্যে
তোমার আরো অনেক অক্সিজেন বা আদার্স গ্যাস রয়েছে, সেইগুলো সব এখান থেকে বেরিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে এসে এই দেখো এটা হচ্ছে কুলার, আর তার নিচের হচ্ছে হিট এক্সচেঞ্জার। দুটোর কাজ একই। হিট এক্সচেঞ্জার মানে এখানে হচ্ছে কি কুলিং জ্যাকেট লাগানো আছে, এখান থেকে যখন গ্যাস মিক্সারটা এখান দিয়ে পাস করবে গ্যাসটা কুল হয়ে যাবে মিক্সারটা। তারপরে আবার ফার্দার এটা কুলারের মধ্যে দিয়ে আছে, ওপর থেকে কোল্ড ওয়াটার স্প্রে করা হবে, এগেইন আবার আরো ফার্দার কুল হবে, মানে গ্যাস মিক্সারটার টেম্পারেচার কমে যাবে। এখান দিয়ে গ্যাস মিক্সারটা আসছে, ওপর থেকে দেখো আরো এয়ার পাস করানো হচ্ছে, কারণ এয়ার বেশি লাগে এই রিঅ্যাকশনটাতে, মানে এয়ার বলতে এখানে অক্সিজেন মেইনলি কাজে লাগবে, এই জন্য ওপর থেকে আরো এক্সেস এয়ার পাস করানো হচ্ছে। এখান থেকে গ্যাস মিক্সারটা আসছে, এটা হচ্ছে অক্সিডাইজিং চেম্বার, যেখানে সেকেন্ড রিঅ্যাকশনটা হয়। এখানে টেম্পারেচারটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। স্টেপ 2-তে এই যে এখানে এই রিঅ্যাকশনটা হয়, টেম্পারেচার 50। নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন কম্বাইন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় তোমার অক্সিডেশন চেম্বারে, এই চেম্বারটাতে। এখানে তোমার প্রথম ক্যাটালিটিক চেম্বারে টেম্পারেচার ছিল 800 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই অক্সিডেশন চেম্বারে টেম্পারেচারটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এখানে হিট এক্সচেঞ্জার কুলারের মধ্যে দিয়ে পাস করানো হয়েছে টেম্পারেচারটাকে কমানোর জন্য। কারণ কি, এই যে রিঅ্যাকশনটা হচ্ছে NO প্লাস O2 গিভস NO2, এই রিঅ্যাকশনটা লো টেম্পারেচারে ভালো হয়, হাই টেম্পারেচারে রিঅ্যাকশনটা রিভার্সেবল হয়ে যায়, মানে আবার NO2 যেটা তৈরি হবে সেটা এগেইন ডিকম্পোজ করে যাবে, করে গিয়ে আবার নাইট্রিক অক্সাইডে ফেরত চলে আসবে। এই কারণে এখানে লো টেম্পারেচার ফেভারেবল। এরপর এখান থেকে গ্যাস মিক্সারটা বেরিয়ে আসছে, দেখো এখানে যে নাইট্রিক অক্সাইড তৈরি হলো, এই সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো, প্লাস এখান দিয়ে যখন নামবে, আর এখানে এখনো কিন্তু এর মধ্যে আনরিয়েক্টেড অনেক অক্সিজেন আছে। এয়ারের যে অক্সিজেন ছিল, এয়ারটা অনেক এক্সেস নিয়েছিলাম, আনরিয়েক্টেড অক্সিজেন এখানে এখনো প্রেজেন্ট আছে। এই টোটাল জিনিসটা এখান থেকে এসে এই থার্ড চেম্বারে ঢুকবে। এই থার্ড চেম্বারটা হচ্ছে অ্যাবজর্পশন টাওয়ার। এখানে এই অ্যাবজর্পশন টাওয়ারে এখানে দেখো এখানে র্যাকের মতন এরকম কতগুলো জিনিস রয়েছে, এইগুলো অ্যাকচুয়ালি কোয়ার্জ। কোয়ার্জ হচ্ছে গিয়ে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের ক্রিস্টালাইন ফর্ম কে কোয়ার্জ বলা হয়। এই কোয়ার্জটাকে এরকম ভাবে ইন লেয়ার্স পরপর পরপর রাখা হয়েছে। এখান থেকে এই যে গ্যাস মিক্সারটা ঢুকছে, এই গ্যাস মিক্সারের মধ্যে কে কে আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, ওয়াটার ভেপারটা লিকুইড হয়ে গেছে সেটাও আছে, প্লাস আনরিয়েক্টেড অক্সিজেনও রয়েছে। ওপর থেকে ওয়াটার স্প্রে করা হচ্ছে। এবার এই যে লেয়ার্স গুলো দেখছো এখান থেকে ওয়াটার, এই লেয়ার্স গুলো হচ্ছে পোরাস, মানে এই যে ওয়াটারটা এখানে পড়ছে এটা আস্তে আস্তে এখান থেকে নিচের দিকে নামছে, ফ্লো করছে স্লোলি, আর এখান থেকে গ্যাস মিক্সারটা আস্তে 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 ওপরের দিকে উঠছে। তাহলে এখানে যখন এই গ্যাস মিক্সারটার সঙ্গে মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন আর এখান থেকে ওয়াটার, এদের মধ্যে রিঅ্যাকশন হবে অ্যাবজর্পশন টাওয়ারে স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে গিয়ে তোমার এই রিঅ্যাকশনটা হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওয়াটার, অক্সিজেন রিঅ্যাকশন করে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এই যে নাইট্রিক অ্যাসিডটা তৈরি কনসেন্ট্রেশন 50%, মানে ডাইলিউট ফর্মে আছে, কারণ ওয়াটার এখানে উপর থেকে আমরা স্প্রে করছি এই জন্য ডাইলিউট হয়ে যাচ্ছে। এবার এই নাইট্রিক অ্যাসিডটা তোমার এখানটায় জমা হচ্ছে, দেখো এই যে এই জায়গাটা জমা হচ্ছে এট দি বটম অফ দি অ্যাবজর্পশন টাওয়ার। এটাকে আমি ট্যাপ ওপেন করে নাইট্রিক অ্যাসিডটাকে বের করে নিতে পারবো।
এই হচ্ছে টোটাল প্রসেসটা। এবার এই প্রসেসটাতে কতগুলো জিনিস পড়তে হবে, মানে ভালো করে এই টেক্সট থেকে পড়তে হবে, টেক্সটগুলো মার্ক করছে দেখো। প্রথমে স্টেপ ওয়ানে এই যে রিয়াকশনটা আছে তার নিচে, এই রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক। দ্য হিট ইভলভড মেনটেন্স দি টেম্পারেচার অফ দি ক্যাটালিটিক চেম্বার। আমি একটু আগে এটা ডিসকাস করে গেছি। তারপরে সেকেন্ড স্টেপের প্রত্যেকটার তুমি হেডিংটা পড়বে, কিন্তু এই যে হেডিংটা অক্সিডেশন অফ নাইট্রিক অক্সাইড ইন অক্সিডেশন চেম্বার, এই হেডিং পড়বে আর ইকুয়েশন পড়বে। তারপর স্টেপ থ্রিতেও হেডিং অ্যাবজর্পশন অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড ইন ওয়াটার, তারপরে ইকুয়েশন। এই এখানে লেখাটা দেখো, এই যে ফিল্ড উইথ কোয়ার্জ স্টোন প্যাকড ইন লেয়ার্স আর ফ্রম দ্য টপ অফ হুইচ ওয়ার্ম ওয়াটার ট্রিকলস। উপর থেকে যে জলটা ঢালা হচ্ছে স্লাইটলি ওয়ার্ম করে রাখা হয়, তাহলে রিয়াকশনটা ফাস্টার হবে। এবার তারপরে স্টেপ থ্রি ইকুয়েশনটা, রেজাল্টিং যে নাইট্রিক অ্যাসিডটা পেলাম 50% নাইট্রিক অ্যাসিড, এটা আমি ট্যাপ দিয়ে বের করলাম। এবার এটা যদি আরো কনসেন্ট্রেটেড ফর্মে আমি পেতে চাই, তাহলে এটাকে এগেইন ডিস্টিলেশন করে আমি আপ টু 68% নাইট্রিক অ্যাসিড অব্দি পেতে পারি, এর বেশি আর করা যাবে না। এই 68%-এর অ্যাভাব কনসেন্ট্রেশন ডিস্টিলেশন করে করা যাবে না, তার জন্য তখন অন্য মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটাকে বলা হয় অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন। কারণ আমরা জানি 68% কনসেন্ট্রেশনে নাইট্রিক অ্যাসিড তোমার কনস্ট্যান্ট বয়লিং মিক্সার তৈরি করে দেয়। এবার মানে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে 98% অব্দি বানানো যায় ফিউমিং নাইট্রিক অ্যাসিড, কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে, অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন। সেটা কি, it is obtained by distilling 68% nitric acid over concentrated sulfuric acid. এটা স্পেশাল টেকনিক, সেই টেকনিক অ্যাপ্লাই করে কনসেন্ট্রেশন 68 থেকে বাড়িয়ে 98 অবধি করা যেতে পারে। এখানে নোট, in the manufacture of nitric acid, point 1 very important, আমি এয়ারকে কেন 10 ভলিউম নিয়েছি, মানে অনেক হাই নিয়েছি, বিকজ অক্সিজেন ইজ অনলি 1/5 ইন এয়ার। এয়ারের 1/5 মানে 20% হচ্ছে কি অক্সিজেন। মানে আমি 10 ভলিউম এয়ার নিয়েছি, তার মানে পুরোটাই তো আর অক্সিজেন নয়। এই 10 ভলিউমের 1/5 হচ্ছে কি অক্সিজেন, বাদ বাকিটা অন্যান্য গ্যাস আছে যেগুলো এখানে কোনো রিয়াকশন করছে না। আর ইট ইজ রিকোয়ার্ড ইন অল দ্য 3 চেম্বার্স, মানে 3টে চেম্বারেই তোমার অক্সিজেন কাজে লাগছে। দেখো আমি এখানে যে ইকুয়েশনস গুলো, এই যে ইকুয়েশনস গুলো দেখো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপে ক্যাটালিটিক চেম্বারে অক্সিজেন কাজে লাগছে, অক্সিডেশন চেম্বারে অক্সিজেন কাজে লাগছে, অ্যাবজর্পশন টাওয়ারেও অক্সিজেন কাজে লাগছে। 3টে চেম্বারে অক্সিজেন কাজে লাগছে, এই কারণে অক্সিজেনটাকে এক্সেস নিতে হচ্ছে, মানে এয়ারটাকে অনেক বেশি নিতে হচ্ছে। তাহলে দুটো রিজন বলবে, একটা রিজন কি, যে এয়ারের অনলি 1/5 হচ্ছে গিয়ে অক্সিজেন, আর পয়েন্ট 2, অক্সিজেন ইজ রিকোয়ার্ড ইন অল দ্য 3 চেম্বার্স, এই কারণে হায়ার রেশিও অফ এয়ার ইজ ইউজড। পয়েন্ট টু হচ্ছে কোয়ার্জকে নিয়েছি আমি অ্যাবজর্পশন টাওয়ারে, কেন, বিকজ কোয়ার্জ ইজ অ্যাসিড রেজিস্ট্যান্ট। তার মানে যে নাইট্রিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, তোমরা জানো নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি হাইলি করোসিভ। হ্যাঁ, এই ল্যাব প্রিপারেশনের সময় তোমার এই কোনো যে আমরা গ্লাস ডিটরটা ইউজ করি, ওখানে কোনো রাবার বা কর্ক ইউজ করতে পারি না। কেন পারি না, কারণ ওখানে তোমার ওই নাইট্রিক অ্যাসিড ভেপার তার সঙ্গে রিয়াকশন করবে। এই কারণে বলা যাচ্ছে যে নাইট্রিক অ্যাসিড হাইলি করোসিভ, একমাত্র কোয়ার্জের সঙ্গে কোনো রিয়াকশন নেই।
এবার এই কোয়ার্টজকে যখন when packed in layers, it helps in dissolving nitrogen dioxide uniformly in water. মানে কি, এখান থেকে ওয়াটার উপর থেকে নিচের থেকে নামছে আর এখান দিয়ে গ্যাস মিক্সারটা উপরের দিকে উঠছে। এখানটা যদি ফাঁকা থাকতো, এমটি থাকতো, তাহলে কি হতো, গ্যাস মিক্সারটা খুব কুইকলি ওপরে উঠে যেত আর ওয়াটারটা র্যাপিডলি নিচের দিকে পড়ে যেত। তার মানে এই যে ওয়াটারের সঙ্গে গ্যাস মিক্সারের মিক্সিং হওয়ার চান্স পেতো না, টাইম হতো না, মানে রিয়াকশনটা ঠিক মতন হতো না। এই কারণে আমাকে প্রসেসটাকে একটু স্লো ডাউন করতে হবে। এই কারণে আমি ওপর থেকে ওয়াটার ঢালছি যেন এমন ভাবে যেন খুব স্লোলি নিচের দিকে নামে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস মিক্সারটাও যেন খুব স্লোলি ওপরের দিকে ওঠে। তাহলে ওয়াটারের সঙ্গে এই দুটো গ্যাসের মিক্সিং খুব ভালো। তাহলে পয়েন্ট টুতে কি বলছে, কোয়ার্টজ কেন ইউজ করছি আমি, বিকজ ইট ইজ অ্যাসিড রেজিস্ট্যান্ট। আর কেন এটাকে আমি প্যাকড ইন লেয়ার্স, মানে অনেক র্যাকের মতন পরপর লেয়ারে কেন সাজিয়ে রেখেছি, অ্যারেঞ্জ করে রেখেছি, কারণ হচ্ছে ইট হেল্পস ইন ডিজলভিং নাইট্রোজেন ডাইঅক্সাইড ইউনিফর্মলি ইন ওয়াটার। মানে ওয়াটারের সঙ্গে এর ডিজলিউশনটা অনেক বেটার হবে, ফলে নাইট্রিক অ্যাসিডের প্রোডাকশন বাড়বে। লাস্ট অফ অল এই ফ্লো চার্টটা পড়তে হবে, ফ্লো চার্ট ফর অসওয়াল প্রসেস, মানে টোটাল যা পড়লাম তার সামারি একটা। এটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে ড্রাই অ্যামোনিয়া 1 ভলিউম, ড্রাই এয়ার 10 ভলিউম, ডাস্ট ফ্রি। এটাকে এই গ্যাস মিক্সারটাকে প্রথমে কম্প্রেসড করলে, করে ক্যাটালিটিক চেম্বারে পাস করলে, ক্যাটালিটিক চেম্বারে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, টেম্পারেচার 7 to 800 ডিগ্রি, অ্যামোনিয়া আর অক্সিজেন রিয়াকশন করে নাইট্রিক অক্সাইড ওয়াটার ভেপার প্লাস হিট, মানে এক্সোথার্মিক রিয়াকশন। এবার যে হিটটা জেনারেট হচ্ছে সেই হিট দিয়ে রিয়াকশনটা ফার্দার মেনটেন হবে, এক্সটার্নাল হিটিং কন্টিনিউ করার দরকার নেই। নাইট্রিক অক্সাইড গ্যাস, ওয়াটার ভেপার আর আনরিয়াক্টেড এয়ার হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে পাস করলো, কি কেন, এখানে কুল করার জন্য। হিট এক্সচেঞ্জার ফলোড বাই কুলিং টাওয়ার, দুটোর মধ্যে দিয়ে পাস করিয়ে তারপরে অক্সিডেশন চেম্বারে আনা হলো। তাহলে হিট এক্সচেঞ্জার অ্যান্ড কুলিং টাওয়ার, এখানটা লিখে নেবে অ্যান্ড কুলিং টাওয়ার। তারপরে হচ্ছে অক্সিডেশন চেম্বার, এখানে সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে টেম্পারেচারটা 50 ডিগ্রি, NO প্লাস O2 গিভস NO2। এই রিয়াকশনটা টেম্পারেচারটা 50 ডিগ্রিতে করতে হবে, লো টেম্পারেচারে করতে হবে, কারণ হাই টেম্পারেচারে NO2 ডিকম্পোজ করে আবার নাইট্রিক অক্সাইড আর অক্সিজেনে ফেরত চলে আসবে। এই কারণে লো টেম্পারেচার এখানে ফেভারেবল। এই জন্য টেম্পারেচারটা 800 ডিগ্রি থেকে কমিয়ে 50-তে আনতে হচ্ছে, এবং এই কারণেই এটাকে হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে আগে পাস করানো হচ্ছে। এবার এখান থেকে যে NO2 গ্যাস তৈরি হলো, প্লাস তোমার আনরিয়েক্টেড এখনো এয়ার রয়েছে, মানে অক্সিজেন আছে আর আদার্স গ্যাসগুলো রয়েছে, এখানে এসে পৌঁছালো অ্যাবজর্পশন টাওয়ারে। এই অ্যাবজর্পশন টাওয়ারে উপর থেকে ওয়াটার স্প্রে করা হয়েছে, NO2 প্লাস ওয়াটার প্লাস অক্সিজেন এখানে রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। এই নাইট্রিক অ্যাসিডটা কত, 50% কনসেন্ট্রেটেড। তাহলে এটাকে তুমি নাইট্রিক অ্যাসিডটা এখানে হচ্ছে 50% কনসেন্ট্রেটেড। এবার এই নাইট্রিক অ্যাসিডটা ট্যাপ দিয়ে বাইরে বের করে নেওয়া হচ্ছে। এটাকে যদি ফার্দার কনসেন্ট্রেটেড করতে চাও তাহলে ডিস্টিলেশন করে তুমি 68% অব্দি করতে পারো। তারও বেশি যদি কনসেন্ট্রেটেড দরকার হয় তখন তোমাকে করতে হবে কি, এটাকে অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন করতে হবে। এই যে অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন মানে বাই ডিস্টিলিং 68% নাইট্রিক অ্যাসিড ওভার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাজিওট্রপিক ডিস্টিলেশন। করার পরে
তুমি 98% অব্দি নাইট্রিক অ্যাসিড পেতে পারো। এই হচ্ছে টোটাল ব্যাপারটা অসওয়াল্ড প্রসেস। প্রথমে ক্যাটালিটিক চেম্বার, তারপর হিট এক্সচেঞ্জার, তারপর অক্সিডেশন চেম্বার, অ্যাবজর্পশন টাওয়ার, 50% নাইট্রিক অ্যাসিড। এখানে গিভ রিজন টাইপ কোশ্চেন কি কি আসতে পারে? নাম্বার 1, এখানে ক্যাটালিটিক চেম্বারের টেম্পারেচারটা কি কন্টিনিউয়াসলি দিয়ে যাওয়ার দরকার আছে? গিভ রিজন। তুমি বলবে না, নেই, কারণ এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এই হিটটা দিয়ে রিঅ্যাকশনটা কন্টিনিউ চলবে। তারপরের কোশ্চেন আসতে পারে কি, এই ক্যাটালিটিক চেম্বার আর অক্সিডেশন চেম্বারের মাঝখানে কেন হিট এক্সচেঞ্জার ইউজ করা হচ্ছে? তখন তার অ্যান্সারে কি বলবে? টেম্পারেচারটা 800 থেকে 50-তে কমাতে হবে, 50 ডিগ্রিতে আনতে হবে। কেন না, এই রিঅ্যাকশনটা, সেকেন্ড রিঅ্যাকশনটা লো টেম্পারেচারে ফেভারেবল, হাই টেম্পারেচারে এটা ডিকম্পোজ করে আবার নাইট্রিক অক্সাইড আর অক্সিজেনে ফেরত চলে আসতে পারে। এই কারণে টেম্পারেচারটা কমাতে হচ্ছে। থার্ড কোশ্চেন কি আসতে পারে? অ্যাবজর্পশন টাওয়ারে কেন আমি কোয়ার্জ ইউজ করছি ইন লেয়ার্স? তাহলে দুটো, তার অ্যান্সার দুটো হবে। ফার্স্ট অ্যান্সার হবে কোয়ার্জ হচ্ছে অ্যাসিড রেজিস্ট্যান্ট, আর সেকেন্ড অ্যান্সার হবে তোমার এই যে ইট হেল্পস ইন ডিজলভিং নাইট্রোজেন ডাইঅক্সাইড ইউনিফর্মলি ইন ওয়াটার। এই কোশ্চেন্স গুলো আসতে পারে। আর তোমার মেইনলি এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে অসওয়াল্ড প্রসেসের তিনটে রিঅ্যাকশনস গুলো, রাইট ডাউন 3 মানে দ্য রিঅ্যাকশনস টেকিং প্লেস ইন অসওয়াল্ড প্রসেস। তাহলে তোমাকে কি করতে হবে? হেডিং গুলো, যে স্টেপ 1 এর হেডিং, নাম্বার 1 দিয়ে ক্যাটালিটিক চেম্বার বলে ইকুয়েশন দিলে, এই ইকুয়েশনের উপরে কন্ডিশন দিয়ে দেবে। তারপরে নাম্বার 2 দিয়ে অক্সিডাইজিং চেম্বার লিখবে, ইকুয়েশন দিয়ে দেবে, ইকুয়েশনের উপরে টেম্পারেচারটা লিখে দেবে। স্টেপ 3 অ্যাবজর্পশন টাওয়ার লিখবে, ইকুয়েশন দিয়ে দেবে। এইটাই, এই রিঅ্যাকশনটা, এই কোশ্চেনটাই বেশি দেয়, যে অসওয়াল্ড প্রসেসে যে রিঅ্যাকশনস গুলো হচ্ছে তার ইকুয়েশনস দাও, ব্যালেন্সড ইকুয়েশনস। আর যে গিভ রিজন গুলো বললাম সেগুলো দাও। এ হচ্ছে গিয়ে তোমার টোটাল অসওয়াল্ড প্রসেস।